আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা একটা কবিতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের বাড়িতে কেউ বেড়াতে আসে তাহলে তোমরা প্রথমে কি করো? প্রথমে হয়তো অচেনা কেউ যদি আসে, প্রথমে তোমরা তার পরিচয় জানতে চাইবে। আগে তার পরিচয় জানার পরে তোমরা হয়তো তার পূর্ব পরিচিতি জানতে চাইবে, তাই না? এবং তারপর এই পরিচিতি জানার সঙ্গে সঙ্গে দেখা যায় তার সংস্কৃতি, তার ঐতিহ্য, ইতিহাস, কোনো ঘটনা, এসব বিষয়ে তুমি জানতে পারবে। তেমনি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রে একটা কবিতা আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কবিতাটা কি। কবিতাটা হচ্ছে আমার পরিচয় কবিতা। আজকে আমরা আমার পরিচয় কবিতা সম্পর্কে আলোচনা করব। তো কবিতাটি আলোচনার পূর্বে আমরা কবিতাটি কে লিখেছেন তার সম্পর্কে কিছু তথ্য জানব। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে 282 পেজে দেখবে তোমাদের বইয়ে আছে, বাংলা বইয়ে, আমার পরিচয় কবিতা। লিখেছেন সৈয়দ শামসুল হক। আমার পরিচয়। আমার পরিচয় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। কবিতার শিরোনামটি আমরা খাতায় সবাই লিখে নিই। সৈয়দ শামসুল হক। প্রিয় শিক্ষার্থীরা, সৈয়দ শামসুল হক আমার পরিচয় কবিতাটি বিভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন। কিভাবে আমাদের বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পূর্বে যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিরাজ করেছে সে বিষয়ে এই কবিতাটি আলোচিত। তো প্রথমে আমরা কবি শামসুল হকের জীবনচিত্র সম্পর্কে একটু আলোচনা করি। কবি শামসুল হক, সৈয়দ শামসুল হকের পরিচিতি আমরা একটু জানব। তো দেখো, প্রথমে সৈয়দ শামসুল হকের জীবনীটা আমরা যদি একটু চার্টের মাধ্যমে দেখি, প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি একটা চিত্রের মাধ্যমে আমরা দেখি তাহলে তোমাদের মনে থাকবে। তো দেখো, প্রথমে আমরা তার জন্ম কখন সেটা জানব, জন্মস্থান সম্পর্কে জানব। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ কি কি আছে সে বিষয়ে আমরা একটু জানব। উল্লেখযোগ্য গ্রন্থসমূহ, তারপর তার পেশা কী ছিল সে বিষয়ে আমরা জানব, এবং তার মৃত্যু কখন হয়েছিল সে বিষয়েও আমরা একটু জানব। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, প্রথমে আমরা কবি শামসুল হকের জন্ম কখন সেটা জানব। কবি শামসুল হকের জন্ম হচ্ছে 27শে ডিসেম্বর 1935 সালে। 27শে ডিসেম্বর 1935। তোমরা দেখে নাও, এভাবে চার্টের মাধ্যমে দেখলে তোমাদের সহজে পরিচিতিটা মনে থাকবে। 27শে ডিসেম্বর 1935 সালে। জন্মস্থান, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি
কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। কুড়িগ্রাম শহরে। কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। তার পেশা কী ছিল? প্রথমত তিনি সাংবাদিক ছিলেন এবং পরবর্তীতে তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন এবং পরবর্তী জীবনে সবসময় তিনি বাংলা সাহিত্যের উপর বিশেষ অবদান রেখেছেন। তাহলে তার পেশা ছিল কি? সাংবাদিকতা প্রথমে, তারপর তিনি সাহিত্য চর্চা করেছেন। প্রথমে তিনি সাংবাদিকতা করেছিলেন এবং পরবর্তীতে তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। পরে আমরা আসি তার গ্রন্থসমূহে। তিনি বাংলা সাহিত্যে কি কি গ্রন্থ রচনা করেছেন? তিনি একই সঙ্গে বাংলা সাহিত্যের প্রবন্ধ, কবিতা, উপন্যাস, নাটক ইত্যাদি তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য প্রবন্ধ, গ্রন্থ, নাটকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির নাম আমরা দেখব। তার গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য আছে একদা এক রাজ্যে, অগ্নিজলের কবিতা, শীত বিকেল, রক্ত গোলাপ ইত্যাদি। তো আমরা দেখি একদা এক রাজ্যে, শীত বিকাল, পায়ের আওয়াজ পড়ে, একদা এক রাজ্যে, শীত বিকাল, পায়ের আওয়াজ পড়ে, রক্ত গোলাপ, বৃষ্টি ও বিদ্রোহীগণ, বৃষ্টি ও বিদ্রোহী, ইত্যাদি। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ। এবার আসি তিনি কখন মৃত্যুবরণ করেন। তিনি 27শে সেপ্টেম্বর 2016 সালে মৃত্যুবরণ করেন। তাহলে তার মৃত্যুটা আমরা লিখতে পারি 27শে সেপ্টেম্বর 2016 সালে। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল কবি শামসুল হকের পরিচিতি। এছাড়াও তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন তিনি লেখাপড়া করেছেন। তিনি তার সকল কবিতা, গল্প, গ্রন্থে ঐতিহাসিক দিক বেশিরভাগ আলোচিত হয়েছে। ঐতিহাসিক নিদর্শন, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে আলোচনা করেছেন। এবার আমরা আমার পরিচয় কবিতাটিতে কবি কিভাবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা কবিতাটি একটু আবৃত্তি করব। তো তোমরা বই বের করো, 282 পেজ। তোমাদের বইয়ে দেখবে 282 পেজে আছে আমার পরিচয় কবিতাটা তোমার লক্ষ্য করবে। সৈয়দ শামসুল হক। আমি একটু কবিতাটি আবৃত্তি করি, তোমরা এরপর নিজেরা এভাবে বাড়িতে আবৃত্তি করবে। তো দেখো,
আমার পরিচয় লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুর আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল লাজপত থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের কবিতাটি আমার পরিচয়। এবার আমরা এই কবিতায় কিছু নতুন নতুন শব্দ এসেছে, সেই শব্দগুলোর অর্থ জেনে নেব। তো প্রথমে দেখো, প্রথমেই আছে আলপথ। আলপথ শব্দের অর্থ কি? শব্দ অর্থটা দেখি আমরা। নিশ্চয়ই তোমরা শব্দ অর্থ থেকে বাক্য তৈরি করতে পারবে। আলপথ, আলপথ শব্দের অর্থ কি কেউ বলতে পারবে? নিশ্চয়ই কেউ কেউ বলতে পারবে। আলপথ শব্দটির অর্থ হচ্ছে জমির সীমানার পথ। জমির সীমানার পথ। শিক্ষার্থী, তোমরা দেখবে গ্রাম এলাকায় সাধারণত ধানের জমিতে দেখা যায় জমিটা সীমানা নির্ধারণের জন্য আলপথ বা আল দেওয়া থাকে। এটা হচ্ছে জমিটা কার কতটুকু সেটা সীমানা নির্ধারণ করা হয়। পরবর্তী শব্দে আসি আমরা, চর্যাপদ। চর্যাপদ অর্থ তোমরা অনেকেই জেনেছ। চর্যাপদ তোমরা অনেক বিষয়ে পড়েছ। চর্যাপদ শব্দের অর্থ কি? চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন। বাংলা ভাষা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে বাংলা ভাষা ও প্রথম নিদর্শন। বাংলা ভাষা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। এই চর্যাপদ প্রথম আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী নামে নেপালের রাজদরবার থেকে। এই হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন। এই পদগুলোর মধ্যে গ্রাম বাংলার অতি সাধারণ মানুষের প্রাণময় জীবনচিত্র তুলে ধরেছে এই হরপ্রসাদ শাস্ত্রী। প্রথমেই এই চর্যাপদটা আবিষ্কার করেন। এখানে গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনচিত্র, প্রাণময় জীবনচিত্র ফুটে উঠেছে এই চর্যাপদ। পরবর্তী শব্দ আমরা দেখি, সওদাগরের ডিঙ্গার বহর। সওদাগরের
ডিঙ্গার বহরটা কি? সওদাগরের ডিঙ্গার বহর। সওদাগরের ডিঙ্গার বহর বলতে মঙ্গল কাব্যের নাম শুনেছ তোমরা। মঙ্গল কাব্যে চাঁদ সওদাগর নামে এক ব্যক্তি ছিল। তিনি ব্যবসা বাণিজ্যে খুব ঐতিহ্যমণ্ডিত ছিল সেই চাঁদ সওদাগরের ব্যবসা বাণিজ্যের কথা। এবং এই ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে একটি লোককাহিনী গঠন করা হয়। এই লোককাহিনীতেই এই চাঁদ সওদাগরের ডিঙ্গার বহর নামে যে লোককাহিনী রচিত হয়েছে সেটা এই চাঁদ সওদাগরের ডিঙ্গার বহর নামে পরিচিত ছিল। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে এই লোককাহিনী তৈরি করা হয়। ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে এই কথাটি ব্যক্ত করা হয়েছে। আমরা পরবর্তী শব্দে আসি। পরবর্তী শব্দে আছে দেখো কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহটা কি? কৈবর্ত বিদ্রোহ আমাদের কবিতায় কৈবর্ত বিদ্রোহ নামেও একটা বিদ্রোহের কথা বলা হয়েছে। একাদশ শতক থেকে আনুমানিক 1070 থেকে 77 খ্রিস্টাব্দে রাজা মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র নামে একটা চক্র ছিল। এরা মিলিত হয়ে যে বিদ্রোহ করে এটাই হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। এই বিদ্রোহের নেতা ছিল দিব্য নামে একজন লোক, তিনি এর নেতৃত্ব দেন। এবং বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে এই কৈবর্ত বিদ্রোহের কথা বলা হয়েছে এই কবিতায়। তাহলে এটা আমরা বলতে পারি বাঙালি জাতির বিদ্রোহ বোঝাতে এটা ছিল কৈবর্ত সম্প্রদায়ের লোক, তারাই এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে শব্দ আছে পাল যুগ। পাল যুগকে আমরা আনুমানিক 750 খ্রিস্টাব্দকে 50 খ্রিস্টাব্দে যে যুগটা হয়েছিল প্রায় 400 বছর এই পাল নেতারা বা পাল শাসকরা আমাদের দেশ শাসন করেছিল। এই জন্য এই শাসনের সূচনা করেন গোপাল নামে একজন নেপাল বংশের নেতা। এবং তিনি ছাড়াও অন্য পাল শাসকদের দ্বারা 400 বছর আমাদের এদেশ শাসিত হয়েছিল। পরবর্তীতে আছে পরবর্তী শব্দ দেখো বৌদ্ধবিহার। পাহাড়পুরের বৌদ্ধবিহার, এটা নওগাঁ জেলায় বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে এই প্রাচীন বিহারটি আছে। এটি তৈরি করেছেন ধর্মপাল দেব এবং এটা একটা প্রত্নতত্ত্ব ঐতিহ্য। পরবর্তী শব্দ আছে বরেন্দ্র সোনা মসজিদ। এই বরেন্দ্র সোনা মসজিদটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত ছোট সোনা মসজিদ নামে পরিচিত। এর পরের শব্দ আছে দেখো দেউল। দেউল শব্দের অর্থ হচ্ছে দেবালয়, যেখানে ধর্মকর্ম করা হয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়। এরপরে আছে কমলার দিঘি, তারপর মহুয়ার পালা, এগুলো সব হচ্ছে ময়মনসিংহ গীতিকার পালা। পরবর্তীতে আছে তিতুমির ও হাজী শরীয়তুল্লাহ।
এনারা সবাই ছিলেন, তিতুমির ও হাজী শরীয়তুল্লাহ ছিলেন একজন হাজী শরীয়তুল্লাহ ছিলেন ধর্ম বিষয়ে সংস্কারক এবং তিতুমির, যিনি 24 পরগনা জেলার হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করে এবং অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে যিনি আন্দোলন করেছেন তিনি ছিলেন তিতুমির। এরপরে আরও আছে দেখো, ক্ষুদিরাম জয়নুল বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। তাদের চিত্রকলায়, তাদের ছবিতে স্বাভাবিক মানুষের চিত্র ফুটে উঠেছে। দেখা যায় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পটভূমিতে এই শিল্পকর্মগুলো তৈরি হয়েছে এবং সেটা দেখা যায় ক্ষুদিরাম ছিলেন। এরপর আরও আছে দেখো, ক্ষুদিরাম ছিলেন একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নেতা। পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশদের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। অবনী ঠাকুর জয়নুলও চিত্রশিল্পী ছিলেন। শেষ করে আরও আছে আমাদের এখানে যে আমাদের এই কবিতায় আরও আছে যে জয় বাংলার বজ্রকণ্ঠ। আমরা জানি বঙ্গবন্ধু সেই বজ্রকণ্ঠের যে জয় বাংলার স্লোগান দিয়েছিলেন, সেটা তার প্রেক্ষিতে আমাদের এই বাংলা এসেছে এবং আমরা তার প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের মাধ্যমে 71-এর সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি আমাদের এই স্বাধীন দেশ এবং আমাদের এই দেশটিতে আমাদের সবার সেই অসাম্প্রদায়িকতা ভুলে গিয়ে আমরা আমাদের এই দেশকে শত্রুমুক্ত করতে পেরেছি এবং আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে একত্রিত হয়ে আমাদের এই বাংলাকে পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের নতুন শব্দের অর্থ। এবার আমরা একটু কবিতাটিতে আলোচ্য বিষয়গুলো কি সেটা নিয়ে আলোচনা করব। কবি শামসুল হক আমাদের এই আমার পরিচয় কবিতাটি লিখেছেন তার একটা কিশোর কবিতা সমগ্র নামে একটা কবিতা থেকে। কিশোর কবিতা সমগ্র নামে তার একটি লেখা আছে, সেখান থেকেই এই কবিতাটি সংকলিত হয়েছে। এই কবিতায় কবি বলেছেন যে আমরা যে আজ আমাদের স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি, আত্মমর্যাদা সম্পন্ন এই দেশকে আমরা পেয়েছি অনেক ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ক্রমধারা বিবর্তনের মাধ্যমে। কবি গভীরভাবে আমাদের কাছে এই গভীর মমত্বের সাথে কবিতাটি আলোচিত করেছেন। তিনি বলেছেন যে আমরা এই বাংলাকে পেয়েছি বৌদ্ধ কবিদের সৃষ্ট চর্যাপদের মধ্য থেকে। আমরা সেই বাঙালি জাতিদের যে অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয়, সেটা আমরা এই কবিতায় পেয়েছি। যুগে যুগে নানা আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ, মতাদর্শের বিকাশ হতে হতে আমরা এসেছি আজকের এই বাংলায়। কবি এই বিবর্তনের বিচিত্র চিত্র তুলে ধরেছেন আমাদের এই কবিতায়। এখানে কবি দেখিয়েছেন চর্যাপদের সেই ঐতিহ্য, তুলে ধরেছেন চাঁদ সওদাগরের বাণিজ্য, কৈবত বিদ্রোহ, পাল যুগের চিত্রকলা, আনন্দোলন, বৌদ্ধবিহারের জ্ঞানচর্চা, মুসলিম ধর্ম ও সাহিত্যের ইতিহাস বিকাশ, বাংলায় 12 ভূঁইয়াদের উত্থান, ময়মনসিংহ গীতিকার জীবন, তিতুমির হাজী শরীয়তুল্লাহর বিদ্রোহ। তুলে ধরেছেন কাজী নজরুল আর রবীন্দ্রনাথের সেই বজ্রধ্বনি আওয়াজিত সেই বিদ্রোহের কথা তুলে ধরেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা। সর্বশেষে আমরা বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠের মাধ্যমেই আমরা আমাদের এই স্বাধীনতাটি অর্জন করেছি। তো আমরা বাংলাকে এভাবে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে পরিচিত হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই কবিতা থেকে কিছু ছোট প্রশ্ন তোমাদের করব, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। তো প্রশ্ন তোমরা উত্তর দেবার চেষ্টা করো প্রশ্নগুলোর। চর্যাপদ কি? তোমরা নিশ্চয়ই
প্রশ্নটির উত্তর দিতে পারবে, চেষ্টা করবে। পরে আমি তোমাদেরকে সহযোগিতা করব। পাহাড়পুরের বৌদ্ধবিহার বৌদ্ধবিহার বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, দেউল শব্দের অর্থ কি? তোমরা প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করবে। দেউল শব্দের অর্থ কি? দেউল শব্দের অর্থ কি এটা তোমরা বলার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, অবন ঠাকুর কে ছিলেন? অবন ঠাকুর কে ছিলেন? প্রিয় শিক্ষার্থী, প্রশ্নগুলো আমাদের কবিতার মধ্যে এই প্রশ্নগুলো আছে, তোমরা উত্তর দেবার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন আমাদের আছে, চর্যাপদ কি? চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। পরবর্তী প্রশ্ন আছে, পাহাড়পুরের বৌদ্ধবিহার বলতে কি বোঝায়? পাহাড়পুরের বৌদ্ধবিহারটি নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে এই প্রাচীন বৌদ্ধবিহারটি অবস্থিত। ধর্মপাল দেব এটি আবিষ্কার করেন। একে সোমপুর বিহারও বলা হয়। এটা একটা প্রত্নতত্ত্ব, বিশাল একটা প্রত্নতত্ত্বের পরিচয় দিয়েছে এই পাহাড়পুরের সোমপুর বিহার। পরবর্তী প্রশ্ন আছে, দেউল শব্দের অর্থ কি? দেউল শব্দের অর্থ হচ্ছে দেবালয়, যেখানে ধর্ম শিক্ষা দেয়া হয়। পরবর্তী প্রশ্ন আছে, অবন ঠাকুর কে ছিলেন? অবন ঠাকুর ছিলেন একজন চিত্রশিল্পী। তিনি ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার এই চিত্রের মধ্যে দেখা যায় বাংলার সাধারণ মানুষের দুর্ভিক্ষের চিত্র ফুটে উঠেছিল। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সবাই দিতে পারবে এবং এরপরে আমাদের আছে বাড়ির কাজ। তোমাদের বাড়িতে কিছু কাজ দেওয়া হবে, এই কাজটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে নেবে। শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজটা খাতায় লিখে নাও। আমাদের আগামী দিনের বাড়ির কাজ হচ্ছে, তোমার দেখা বা তোমার এলাকার কোনো ঐতিহাসিক নিদর্শনের পরিচয় দিতে হবে। তোমার দেখা অথবা তোমার দেখা অথবা তোমার এলাকার ঐতিহাসিক নিদর্শনের পরিচয় দেবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের পাঠ। আগামী ক্লাসে তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে আগামী ক্লাসে। সেই শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।